তোদের লাস্ট কত অব্দি হয়েছিল বলতো? স্যার অর্ডার অফ স্ক্রিনিং পর্যন্ত। তো নাইট্রোজেন অক্সিজেন কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি ওটা করেছিলাম। ইলেকট্রোনেগেটিভিটি বলছি তোর আয়নাইজেশন এনথালপি। হ্যাঁ স্যার ওটা করিয়েছিলেন। লাস্ট কোয়েশ্চেন ছিল বিটুইন পটাশিয়াম এন্ড কপার হুইচ ওকে, হ্যাজ হায়ার আয়নাইজেশন। হ্যাঁ ঠিক আছে। এইটা একটু ইলেকট্রোনেগেটিভিটি আর ইলেকট্রন অ্যাফিনিটি এটা নিয়ে একটা যারা একটুখানি খেয়াল রাখবি সেটা হচ্ছে যে ধর দুটোরই ট্রেন্ডটা তো একই রকম, কিন্তু এইটা একটা ইম্পর্টেন্ট জায়গা তোর, সেটা হচ্ছে যে এটা কোয়েশ্চেন ফরম্যাটেই কর যে ফ্লোরিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান ক্লোরিন, fluorine is more electronegative than chlorine, comma ফ্লোরিন এর তড়িৎ ঋণাত্মকতা ক্লোরিন অপেক্ষা অধিক, ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা ক্লোরিন অপেক্ষা অধিক, but electron affinity of chlorine is higher than that of fluorine, but electron affinity of chlorine is higher than that of fluorine, কিন্তু ক্লোরিনের তড়িৎ আসক্তির মান ফ্লোরিন অপেক্ষা অধিক, কিন্তু ক্লোরিনের তড়িৎ আসক্তির মান ফ্লোরিন অপেক্ষা অধিক। ড্যাশ দিয়ে লিখবি যে এক্সপ্লেন, ব্যাখ্যা করো। তো এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে ধর গ্রুপ 17 যদি আমি ভাবি, গ্রুপ 17 ফ্লোরিন তার তলায় ক্লোরিন, তো ডাউন দা গ্রুপ যদি যায় তাহলে ইলেকট্রোনেগেটিভিটির অর্ডারটা কি হয়, মানে ইলেকট্রোনেগেটিভিটি ডিক্রিজ করে না ইনক্রিজ করে? শোনা যাচ্ছে না রে তোর কথা। এখানে তো দেখ সেই ট্রেন্ডটা তো ঠিকই আছে, মানে ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ক্লোরিনেরটা কম, তো ইলেকট্রোনেগেটিভিটির অর্ডারটা দেখ ঠিকই আছে। তো ওইটা মানে যেরকম ট্রেন্ড, নর্মাল ট্রেন্ড সেটাই ফলো করছে। তো লিখবি যে অ্যাজ পরে আমি দিলেও হবে, সাথে যখন চেক করব সেটাকে দিচ্ছি না, ওটা আমাকে দিয়ে রাইসারের যেটা chlorine is larger in size than that of fluorine, as chlorine is larger in size than fluorine. ম্যাথটা আপনার স্যার আছে তো, ম্যাথ নিয়ে নেবেন, ম্যাথটা ম্যাথ করে দিয়েছে। So স্যার করে দিয়েছেন। হ্যাঁ, electronegativity of chlorine is lesser than that of fluorine. হাইলাইট করা আছে। So electronegativity of chlorine is lesser than that of আচ্ছা আমি দেখে নেব fluorine. হ্যাঁ 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 তো এটা উত্তরটা আবার বাংলায় বই। ওটা হচ্ছে গিয়ে তোর ক্লোরিনের আকার ফ্লোরিন অপেক্ষা অধিক হওয়ার কারণে, ক্লোরিনের আকার ফ্লোরিন অপেক্ষা অধিক হওয়ার কারণে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা ফ্লোরিন অপেক্ষা কম হয়, ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা ফ্লোরিন অপেক্ষা কম হয়। এবার এখানে একটা ব্যাপার থাকে, ফ্লোরিনের ধর মানে
2p 3p আর 4p, আমি জিনিসটা জাস্ট বোঝানোর জন্য বলছি। পি অরবিটাল যদিও স্ফেরিক্যাল হয় না, তো ডাম্বেল শেপটা হয়, কিন্তু আমি জাস্ট মানে তো একটা ওভারঅল ভিউ রাখার জন্য, যে দেখ 2p এর সাইজটা abnormally স্মল হয় দেন দ্যাট অফ 3p। সেটা কোনখান থেকে বুঝতে পারবি? দেখ তুই 3p আর 4p এর সাইজ ডিফারেন্সটা দেখ। 3p 4p এর সাইজ ডিফারেন্স যা, 2p আর 3p এর সাইজ ডিফারেন্সটা অনেক বেশি। তো 5p এর সাইজ এরকম হয় মোটামুটি, আর একটু বড়। তো কিন্তু 2p টা তার মানে 3p এর থেকে অনেকটা ছোট। এই ব্যাপারটাই এই ইলেকট্রন অ্যাফিনিটির ক্ষেত্রে ড্রাইভ করে। তো দেখ ফ্লোরিনের ইলেকট্রনিক কনফিগারেশন তোর কি হয়? ফ্লোরিনের 9টা ইলেকট্রন থাকছে, তাহলে 1s2 তবে এখানেই দুটোই রকম 2s2 2p5, তাহলে ক্লোরিন কি হবে? 3s2 3p5। ওইতে খুব নজর দিচ্ছে সবাই। একটু ফেলে খাবে। এবার তার মানে দেখ দুটোরই অ্যান্সার নেই। আউটার মোস্ট পিতে 5টা করে ইলেকট্রন আছে। এবার ইলেকট্রন অ্যাফিনিটি মানে ওই ইলেকট্রন ওকে টেক আপ করবে, একটা করে অ্যানায়ন ফর্ম করবে। তো ইলেকট্রন যে টেক আপ করবে, তার মানে ক্লোরিনের ক্ষেত্রে সেই ইলেকট্রনটা টেক আপ করবে 3p5 এ, মানে 3p তে, ওটা করে 3p5 টা 3p6 হবে। ছিল দেখে আর ফ্লোরিনের ক্ষেত্রে সেটা 2p5 এ আসবে, করে 2p5 টা 2p6 হবে। এবার সমস্যা এটা হয় যে ফ্লোরিনের সাইজটা এত ছোট হয়, মানে ফ্লোরিনের 2p সাইজটা, ওখানে যেই 6টা ইলেকট্রন চলে আসবে, এই ছোট জায়গার মধ্যে 6টা ইলেকট্রন থাকার জন্য ইলেকট্রনগুলোর ইন্টার ডিস্টেন্স প্রচন্ড কমে যায়। একটার সঙ্গে একটা যে ডিস্টেন্স, সেটা প্রচন্ড কমে যায়। এবার ধর ইলেকট্রনগুলোর মধ্যে ডিস্টেন্স যদি খুব কমে যায়, তাহলে ওখানে রিপালশন ফোর্সটা অ্যাবনর্মালি বাড়বে না অ্যাবনর্মালি কমবে, নাকি কোনো চেঞ্জ হবে না? কি মনে হয়? অ্যাবনর্মালি বাড়বে। হ্যাঁ, মানে ছোট জায়গার মধ্যে দেখ 5টা ইলেকট্রন ছিল, আবার 6টা আসা মানে প্রত্যেকটা ইলেকট্রনের মধ্যে ডিস্টেন্স প্রচন্ড কমে যাচ্ছে। তো ইলেকট্রন সবগুলোই তো নেগেটিভলি চার্জ। সেম চার্জ যদি প্রচন্ড কাছাকাছি 6টা পার্টিকেল থাকে সেম চার্জের, তাহলে ওখানে একটা সিভিয়ার রিপালশন কাজ করবে। এই যে প্রচন্ড যে বিকর্ষণটা কাজ করবে, সেটার জন্য সিস্টেমটা হাইলি আনস্টেবল হয়ে যায়। এই আনস্টেবিলিটিটাকে অ্যাভয়েড করার জন্য ওর 2p তে ইলেকট্রন নেওয়ার টেন্ডেন্সিটা অনেক কম হবে দেন 3p তে ইলেকট্রন নেওয়ার টেন্ডেন্সি। যদিও তাদের সাইজ ফ্যাক্টরটা উল্টো বলছে, কিন্তু এখানে মানে সাইজ ফ্যাক্টর মানে আমি বলছি ডাউন দ্য গ্রুপ যে ট্রেন্ডটা, কিন্তু এখানে ওই আউটার মোস্ট শেলের সাইজ ডিফারেন্সটা ম্যাটার করে যায়। whereas যখন 3p5 টা 3p6 হচ্ছে, ওখানেও 6টা ইলেকট্রনই ঢুকছে, কিন্তু ওই 6টা ইলেকট্রনের মধ্যে ইন্টার ইলেকট্রনিক ডিস্টেন্সটা কম্পারেটিভলি বেশি, ফলে ওখানে রিপালশনটা ওরকম মানে অ্যাবনর্মাল কিছু বেশি হয় না, স্লাইড বাড়ে। তো যেটা মানে টলারেবল, মানে তাতে কোনো সমস্যা হয় না, মানে সিস্টেম বিরাট কিছু ডিস্টেবিলাইজড হয় না, সেই জন্য ওটা 3p তে নিতে পারে। এখন প্রশ্ন হলো, এটা তুই যদি আরেকটু ডিপে গিয়ে ভাবিস, তোর মনে হতেই পারে যে ইলেকট্রোনেগেটিভিটির ক্ষেত্রেও তো ইলেকট্রন নেওয়ারই কথা, আর ইলেকট্রন অ্যাফিনিটির ক্ষেত্রেও তো ইলেকট্রন নেওয়ার কথা। তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি যেখানে তড়িৎ আসক্তি, তখন আমি বলছি যে 2p আর 3p এর সাইজ ডিফারেন্স দিয়ে বলা গেল, তাহলে ইলেকট্রোনেগেটিভিটির ক্ষেত্রে সেটা কেন বলা যাচ্ছে না? আমার কোয়েশ্চেনটা কি বুঝতে পারলি তোরা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এইখানে তোকে বুঝতে হবে কি বলতো, মানে বেসিক ডিফারেন্সটা বুঝতে হবে যে ইলেকট্রোনেগেটিভিটি আর ইলেকট্রন অ্যাফিনিটি। যেটা ইলেকট্রোনেগেটিভিটি, তড়িৎ ঋণাত্মকতা, যেটা সেখানটায় তুই খেয়াল রাখবি, এখানে যে ইলেকট্রনটা নেওয়ার কথা, যে ইলেকট্রন গ্রহণ করার কথা বলা হচ্ছে, সেটা কি না বন্ডেড পেয়ার অফ ইলেকট্রনস, বন্ধন জোড়ের ইলেকট্রন। ইলেকট্রোনেগেটিভিটিতে এটা নেওয়ার কথা বলা হচ্ছে। আর ইলেকট্রন অ্যাফিনিটি যখন,
সেটা কিন্তু ওর আউটার মানে ওটা একটা আউটার কোন সোর্স থেকে একটা ফ্রি ইলেকট্রন, ওটা কোনো বন্ডেড ইলেকট্রন নয়। এইটা বেসিক ডিফারেন্স মাথায় রাখবি, যে ইলেকট্রোনেগেটিভিটি তোকে এই কোয়েশ্চেন এমসিকিউ এর জন্য যে কোনো সময় আসতে পারে, যে ইলেকট্রোনেগেটিভিটিও ইলেকট্রন নেওয়ারই টেন্ডেন্সি, ইলেকট্রন অ্যাফিনিটিও ইলেকট্রন নেওয়ার টেন্ডেন্সি। তাহলে ওয়্যার লাইজ দ্য ডিফারেন্স? আমি দুটো আলাদা প্যারামিটার হঠাৎ করে বলছি কেন? একটা দিয়ে বললেই তো হতো। তার আরো অনেক পার্থক্য আছে, মানে আরো তিনটে চারটে তো বলাই যায়, কিন্তু ঠিক আছে, এইটা বেসিকটা সবসময় মাথায় রাখবি যে তাদের সোর্সের মধ্যে যে ডিফারেন্সটা, তাদের উৎসের মধ্যে, সোর্স অফ হোয়াট, সোর্স অফ ইলেকট্রন, ইলেকট্রনের উৎসটার মধ্যে পার্থক্য মূলত সেটাই রয়েছে। এখন তুই একটা জিনিস ভেবে দেখিস, যে ধর লাইক তোর কাছে HCl আছে, আর ধর একটা Cl অ্যাটম রয়েছে, একবার HCl মলিকিউল রয়েছে। এখন তুই ধর বাইরে থেকে একটা এনার্জি দিই, HCl এর মাঝে তো একটা বন্ড আছে, সেই বন্ডটা, যে বন্ড এনার্জি, তার থেকে বেশি একটা এনার্জি দিই, তাহলে বেশি যদি এনার্জি দিস তাহলে বন্ডটা কি হবে বলে তোদের মনে হচ্ছে? ব্রেক করবে। হ্যাঁ স্যার। প্লাস আর সিএল মাইনাস। H প্লাস আর Cl মাইনাস হবে, বলো। এবার ধর আমি ধরে নিচ্ছি এই যে এনার্জিটা দিয়েছি তার ভ্যালুটা হচ্ছে সে x ইউনিট এনার্জি দিয়েছে, তো এখানেও আমি ওই x ইউনিট এনার্জি দিলাম, তাতে Cl এর এনার্জিটা বাড়বে 100 বার, কিন্তু তার মানে কি এটা বোঝায় যে Clটা কোনো প্লাস বা মাইনাস চার্জ পাবে? না স্যার। মানে মাইনাস চার্জ পেতে গেলে তোকে তো ইলেকট্রন পেতে হবে, হ্যাঁ। এনার্জি দিলে কি ইলেকট্রন আসছে? না স্যার। ইলেকট্রন আসছে না, তো তাহলে ওটা এনার্জি বাড়বে, আনস্টেবল হবে সিস্টেম, সবই ঠিক, কিন্তু কোনো প্লাস বা মাইনাস চার্জ পাবে না। তাহলে একটা বিষয় ভেবে দেখ, আমি এই জন্যই এক্সাম্পলটা দিলাম তোদের। এবার একে তাহলে মাইনাস করতে গেলে তোকে কি করতে হবে? বাইরে থেকে, আউটার সোর্স থেকে একটা ইলেকট্রন একে ডোনেট করিয়ে Cl মাইনাসে নিয়ে আসতে হবে। তাহলে আমাকে একটা জিনিস বল, যে এই ঘটনাটা দেখে তোদের কি মনে হচ্ছে, যে কোন ইলেকট্রনটা নেওয়া ম্যান্ডেটারি, মানে ওটা আসবেই, ইনএভিটেবল, মানে একটা জায়গা পর ওই ইলেকট্রন আসাটা ইনএভিটেবল, বন্ড পেয়ার অফ ইলেকট্রনস নাকি আউটার সোর্সের কোনো ইলেকট্রন? স্যার আউটার সোর্সের কোনো ইলেকট্রন। কেন? স্যার বন্ড পেয়ার। হ্যাঁ, কারণ বন্ডটা তো তোর ভাঙলে ইলেকট্রন ও H প্লাস Cl মাইনাস ও ভাঙবেই, মানে ওটা বাধ্য, ওখানে কিছু করার নেই। কিন্তু এই যে ইলেকট্রনটা ডোনেট করা, সেটা তো তুই আউটার সোর্স থেকে, সেটা তো তোর হাতে কন্ট্রোল, তাই নয় কি? তুই ইচ্ছে করলে দিতেও পারিস, নাও দিতে পারিস। বুঝতে পারলি এই জিনিসটা? হ্যাঁ স্যার। সেই কারণে যেটা ধর ইলেকট্রোনেগেটিভিটির ক্ষেত্রে বিষয়টা যেহেতু হ্যাভ টুর জায়গা, মানে তোকে নিতেই হবে, কিন্তু ইলেকট্রন অ্যাফিনিটির ক্ষেত্রে যেহেতু আউটার সোর্স ইলেকট্রন, ওটা নিলেও মানে না নেওয়ারও একটা প্রভিশন থাকছে, সেই জন্য ওখানে ওই সাইজ ফ্যাক্টরটা দিয়ে মানে ঘটনাটা ড্রিভেন হয়ে যায়। এই হচ্ছে বিষয়। তো একটু ছোট করে লিখে রাখিস, মানে নেক্সট প্যারায় ওই ইলেকট্রন অ্যাফিনিটির যে ব্যাপারটা, সেটা এরকম ভাবে লেখ যে তোর the size of outermost 2p orbital of F atom is abnormally small F পরমাণুর সর্ববহিস্থ 2p কক্ষকের আকার than the outermost 3p orbital of Cl atom.
than the outermost 3p orbital of Cl atom. আকার Cl পরমাণু সর্বস্থ 3p কক্ষকের তুলনায় অস্বাভাবিক রকম কম। Cl পরমাণু সর্বস্থ 3p কক্ষকের আকারের তুলনায় অস্বাভাবিক রকম কম। So when one more electron enters into the very small sized outermost 2p orbital of F atom, so when one more electron enters into the outermost very small sized 2p orbital of F atom, F পরমাণুর সর্বস্থ অত্যন্ত ক্ষুদ্র 2p কক্ষকে F পরমাণুর সর্বস্থ অত্যন্ত ক্ষুদ্র 2p কক্ষকে আরো একটি ইলেকট্রন প্রবেশ করলে the interelectronic repulsion increases in a very large extent. The interelectronic repulsion increases in a very large extent. আন্তঃআণবিক ইলেকট্রনগুলির মধ্যে আন্তঃআণবিক বিকর্ষণ বল অত্যন্ত অধিক পরিমাণে বৃদ্ধি পায়। ইলেকট্রনগুলির মধ্যে আন্তঃআণবিক বিকর্ষণ বলের পরিমাণ অত্যন্ত অধিক পরিমাণে বৃদ্ধি পায়। And hence the system gets unstable, এবং সিস্টেমটি স্থায়িত্ব হ্রাস পায়। And hence the system gets unstable, এবং সিস্টেমটি স্থায়িত্ব হ্রাস পায়। স্যার শেষে কি বললেন আবার বলুন। এবং সেই কারণে সিস্টেমটির স্থায়িত্ব হ্রাস পায়। আচ্ছা বেশ। Stop to avoid these huge interelectronic repulsion. To avoid these huge interelectronic repulsion, এই অত্যন্ত অধিক আন্তঃআণবিক বিকর্ষণকে এড়ানোর জন্য fluorine has lesser tendency to accept free electron from outside than that of Cl. Fluorine has lesser tendency to accept a free electron from outside than that of chlorine. ফ্লোরিন পরমাণুর বাইরে থেকে মুক্ত ইলেকট্রন গ্রহণের প্রবণতা ফ্লোরিন পরমাণুর বাইরে থেকে মুক্ত ইলেকট্রন গ্রহণের প্রবণতা ক্লোরিন অপেক্ষা কম হয়। নেক্সট মানে প্যারায় এটাও এমসিকিউ থেকে ইনফরমেশন আসে যে ডিউ টু অ্যাবাভ সিমিলার রিজন, উপরিউক্ত একই কারণে অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান সালফার, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা সালফার অপেক্ষা অধিক, but electron affinity of oxygen is lesser than that of sulfur. But electron affinity of oxygen is lesser than that of sulfur. কিন্তু অক্সিজেনের তড়িৎ আসক্তি সালফার অপেক্ষা কম। কিন্তু অক্সিজেনের তড়িৎ আসক্তি সালফার অপেক্ষা কম। আর একটা পেয়ার এটা দেখা যায়, লিখবি যে
নাইট্রোজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান ফসফরাস, নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা ফসফরাস অপেক্ষা অধিক। নাইট্রোজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান ফসফরাস, নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা ফসফরাস অপেক্ষা অধিক। বাট ইলেকট্রন অ্যাফিনিটি অফ নাইট্রোজেন ইজ লেসার দ্যান দ্যাট অফ ফসফরাস, কিন্তু নাইট্রোজেনের তড়িৎ আসক্তি ফসফরাস অপেক্ষা কম। বাট ইলেকট্রন অ্যাফিনিটি অফ নাইট্রোজেন ইজ লেসার দ্যান দ্যাট অফ ফসফরাস, কিন্তু নাইট্রোজেনের তড়িৎ আসক্তি ফসফরাস অপেক্ষা কম। মানে দেখ, এটা গ্রুপ 15 দেখা যায়, তার মানে গ্রুপ 15 কে থাকছে নাইট্রোজেন, তার তলায় ফসফরাস। ওটা দেখা যায় গ্রুপ 16 দেখা যায় কে থাকছে অক্সিজেন সালফার, আর গ্রুপ 17 দেখা যায় ফ্লোরিন আর ক্লোরিন। এইটা আমি লিখিয়ে দিলাম, আর এটার আর এটার এক্সপ্লেনেশনটা সেম, শুধু ইনফরমেশনটা বলে দিলাম। আচ্ছা, এখানে তোদের আর একটা ভিজুয়ালাইজেশন থাকাটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি দিয়ে এই ইনফরমেশনটা কাজে লাগিয়ে এমসিকিউ পড়ে। সেটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি মানে হচ্ছে তড়িৎ আসক্তি। তো সেখানে তোর মানে বক্তব্য হচ্ছে এটা যে ধর একটা একটা এলিমেন্ট রয়েছে, এটা একটা ইলেকট্রন টেক আপ করছে করে M-, এটাকে ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি বলা যায়। হ্যাঁ, এক্সাক্ট সবসময় ইউজ করে না, কিন্তু লিখে রাখিস। মানে এটার যে টেন্ডেন্সিটা সেটা হচ্ছে ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি, প্রথম তড়িৎ আসক্তি, মানে প্রথম ইলেকট্রন নেওয়ার যে টেন্ডেন্সি। এই ভ্যালুটা কি হয়? নেগেটিভ হয়। এটাকে এইভাবে বলে যে ডেল্টা H ইকুয়ালস টু নেগেটিভ। আচ্ছা, প্রথমত আমরা আর তার আচ্ছা ঠিক আছে, আগে প্রথমে এই জায়গাটা দেখে নিই যে এটা কেন নেগেটিভ হয়। দেখ, ধর আউটার মোস্টে মানে গল্প যেটা হচ্ছে একটা ফ্রি ইলেকট্রন আউটার মোস্ট শেলে ঢুকবে। তো ধর আউটার মোস্ট শেলে 4টে ইলেকট্রন আগে ছিল, আর একটা ইলেকট্রন ঢুকলো, তাহলে 5টা ইলেকট্রন যখন ঢুকলো তখন ওদের মধ্যে ইন্টার ইলেকট্রনিক ডিস্টেন্সটা বাড়লো না কমলো? কমলো। যদি কমে তাহলে তাদের মধ্যে রিপালশন কি হবে? বিকর্ষণ বাড়বে। বাড়বে। এবার এই যে রিপালশন বেড়ে গেল, রিপালশন বাড়া মানেই মাথায় রাখবি এনার্জি বাড়া, অ্যাট্রাকশন বাড়া মানেই হচ্ছে এনার্জি কমা, আর এনার্জি বাড়া মানেই সিস্টেম আনস্টেবল হয়ে যাওয়া। তাহলে রিপালশন যখন বাড়ছে তখন সিস্টেমটার এনার্জি বেড়ে যাচ্ছে, তার মানে সিস্টেমটা আনস্টেবল হয়ে যাচ্ছে। সিস্টেমের অলওয়েজ টেন্ডেন্সি থাকে ন্যাচারাল যে কোনো প্রসেসের স্টেবিলিটির দিকে মুভ করা, স্থায়িত্বের দিকে যাওয়া। তাহলে তোরা নিজেরাই বললি যে রিপালশন বাড়ছে, রিপালশন বাড়ছে মানে খেয়াল রাখবি ওখানে এনার্জি বাড়ছে। তাহলে সিস্টেমটা স্টেবিলিটিটা
কমে যাচ্ছে, সিস্টেমের টেন্ডেন্সি কি হবে, স্টেবিলিটি বাড়ানো। তার জন্য ওকে কি করতে হবে তাহলে? আরো আরো ইলেকট্রন নিতে হবে, হুম, ইলেকট্রন দিতে হবে। ইলেকট্রন দেওয়া নেওয়ার ব্যাপার নেই তো। তো ইলেকট্রনটা যখন ঢুকে গেছে অলরেডি, আর তো কিছু করার নেই, তখন ওর কাছে প্রভিশনটা কি আছে? ওর কাছে প্রভিশন, ওর তো এনার্জিটা কমাতে হবে। হ্যাঁ, তাহলে এনার্জি যদি কমাতে হয়, তাহলে সেটা এনার্জিকে রিলিজ করতে হবে, সেই এনার্জিটা হিট এনার্জি হিসাবে বেরোবে। সেই জন্য এই ওটা, তার মানে কি হচ্ছে, সিস্টেম থেকে এনার্জিটা বেরিয়ে যাচ্ছে, তো যেহেতু বেরিয়ে যাচ্ছে তাই ভ্যালুটা মানে সিস্টেম থেকে মাইনাস হয়ে যাচ্ছে, হিট এনার্জিটা, তাই নেগেটিভ আসে। বোঝা গেল? আচ্ছা স্যার। এবার ধর এম মাইনাস একটা ইলেকট্রন পেলো, তাহলে সেটা M2 মাইনাসে আসবে। এটা হচ্ছে সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি, দ্বিতীয় ইলেকট্রন আসক্তি। এবার এইখান থেকে দ্বিতীয় বল, তৃতীয় বল, সেকেন্ড, থার্ড, ফোর্থ যাই হোক, সব ভ্যালু পজিটিভ আসবে, মানে ডেল্টা এইচ ইকুয়ালস টু পজিটিভ হবে। তাহলে ডেল্টা এইচ, এইচ দিয়ে কি বোঝায় খেয়াল রাখবি, ডেল্টা এইচ মানে হচ্ছে চেঞ্জ ইন এনথ্যালপি, এনথ্যালপির পরিবর্তন। এনথ্যালপিটা কি আপাতত থার্মোডাইনামিক্স পড়লে ডিটেইল জানবি, আপাতত মাথায় রাখবি এনথ্যালপি ইজ ইকুইভ্যালেন্ট টু এনার্জি। ঠিক আছে? তাহলে এই যে প্রসেসটা, এই প্রসেসটা হিট এনার্জি তো রিলিজড হচ্ছে, তার মানে এটা হচ্ছে এক্সোথার্মিক, লিখে রাখবি, মানে তাপমোচী। আর এখানে যেখানে ডেল্টা এইচ পজিটিভ হচ্ছে সেটা হয়ে যাবে এন্ডোথার্মিক, লিখে রাখবি, তাপগ্রাহী। কেন এটা এন্ডোথার্মিক হলো? এবার দেখ, যখন সেকেন্ড ইলেকট্রন ঢুকছে তখন ভেবে দেখ ইন্টার ইলেকট্রনিক ডিস্টেন্স আরো কমলো, তাহলে রিপালশন আরো বাড়বে। এবার এই রিপালশনটা এত বেড়ে যায় যে ওই রিপালশন মানে ওই ফর্মে অ্যাটমটা আসতেই চায় না, মানে একটা ইলেকট্রন নিলেও রিপালশন বাড়লো, কিন্তু সেই রিপালশন বাড়াটা ও টলারেন্স রেঞ্জের মধ্যে পড়ে, অ্যাটম সেটা টলারেট করতে পারে, সহ্য করতে পারে। কিন্তু যদি দুটো ইলেকট্রন ঢুকিয়ে দেওয়া হয় তাহলে এনার্জি এত বেশি, রিপালশন এত বেশি বাড়ে, মানে ডিস্টেন্স তো আরো প্রচন্ড কমে যাচ্ছে। এবার সেই এনার্জিটা যদি আসে, অ্যাটম ব্রেক করে যায়, প্রায় এরকম অবস্থা হয়। তো সেই জন্য ও ওই জায়গাটায় আসতেই চায় না। এবার সেটা যদি ওকে নিয়ে আসতে হয়, যে প্রসেসটা হতেই চাইছে না, তাকে যদি করাতে হয় তাহলে সেটা তো জোর করে করানো। তো জোর করে করানো মানে সেখানে তোকে এনার্জি অ্যাড করতে হবে বাইরে থেকে, তাই ওখানে ভ্যালুটা পজিটিভ হয়। বোঝা গেল? হ্যাঁ স্যার। এটা হচ্ছে বিষয়। স্যার ফার্স্ট এরটাতে হিট এনার্জিটা রিলিজ হচ্ছে, আর পরেরটা হচ্ছে ইয়ে হচ্ছে, অ্যাবজর্বড হচ্ছে। স্যার পরের প্রসেসটা, এই ফেনোমেনাটা হওয়াটা কি খুব মুশকিল, মানে এই দুটো ইলেকট্রন ঢোকানোটা? হ্যাঁ। এখানে আর একটা জিনিস একটু ইয়ে করে রাখিস, যে হোয়াট ইজ দ্য অর্ডার অফ ইলেকট্রন অ্যাফিনিটি আর ইলেকট্রন গেইন এনথ্যালপি, মানে হচ্ছে তড়িৎ আসক্তি বা তড়িৎ গ্রহণ এনথ্যালপি। হোয়াট ইজ দ্য অর্ডার অফ ইলেকট্রন অ্যাফিনিটি or electron gain enthalpy of the followings বলে তোকে দিয়েছে সালফার, ক্লোরিন, অক্সিজেন আর ফ্লোরিন, এই চারটে এদের তড়িৎ আসক্তি ইলেকট্রন অ্যাফিনিটির অর্ডারটা। তো এইগুলো একটুখানি ট্রিক আছে, এই অর্ডার গুলো বারবার আসে, এগুলো আমি নিজেই অ্যাডজাস্ট করে করেছি পড়াতে এক্সপিরিয়েন্স থেকে। মানে ধর এটা কিরকম হয় বলতে, এটা গ্রুপ 16 আর গ্রুপ 17। তো অক্সিজেন, তার তলায় থাকে সালফার, আর ওদিকে ফ্লোরিন আর ক্লোরিন। ঠিক আছে? এরা খেয়াল রাখবি এই ইলেকট্রন অ্যাফিনিটির অর্ডারটা এই ট্রেন্ডটা ফলো করে।
এই ট্রেনটা ফলো করে মানে কি, সিএল টপ করলো, তারপর আসবে এফ, তারপর আসবে এস, তারপর আসবে ও। আর একটাও আসে খুবই, ওটা লেখ যে হোয়াট ইজ দ্য অর্ডার অফ ইলেকট্রোনেগেটিভিটি অফ দ্য ফলোইং এলিমেন্টস, নিম্নলিখিত মৌলগুলি তড়িৎ ঋণাত্মকতার ক্রম। সালফার, ফসফরাস, নাইট্রোজেন, অক্সিজেন। 15-16 দিয়ে গ্রুপ 15 নাইট্রোজেন, তার তলায় ফসফরাস, গ্রুপ 16 অক্সিজেন, তার তলায় সালফার। এইটা এরম ভাবে আছে। তার মানে কি, ফার্স্ট হয়ে গেল অক্সিজেন, তারপর নাইট্রোজেন, তারপর সালফার, তারপর ফসফরাস। এই দুটো খুব বেশি এসেছে লাস্ট 32 ইয়ার্সে, মানে মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্সে, তাই এটাকে আমি চেষ্টা করেছি যতটা পারা যায় সিম্পলিফাইড ভাবে মনে থাকে। Next, the question left. The IP1, ionization potential or ionization enthalpy, IP2, IP3, IP4 and IP5 of an element are, বলে এদের ভ্যালু গুলো দেওয়া আছে। 7.1 ইলেকট্রন ভোল্ট, 14.3 ইলেকট্রন ভোল্ট, 34.5 ইলেকট্রন ভোল্ট, 46.8 electron volt and 162.2 electron volt respectively. Stop. The element is likely to be, the element is likely to be মানে likely to be মানে হচ্ছে সম্ভবত, likely to be। প্রথম অপশনটা লিখবি Na সোডিয়াম, তারপরেরটা Si সিলিকন, তারপরেরটা F ফ্লোরিন, তারপরেরটা Ca ক্যালসিয়াম। এরকম টাইপের একটা প্রবলেম তোদের আগের দিন করিয়েছি, তো দেখ দেখি চিন্তা করে। The IP1 এই জায়গায় লেখা আছে তো, এই যে পাঁচটা ভ্যালু IP1 থেকে IP5 of an element R, of an element R মানে একটা মৌলের প্রথম আয়নীকরণ বিভব, ফার্স্ট আয়নাইজেশন পোটেনশিয়াল, সেকেন্ড আয়নাইজেশন পোটেনশিয়াল, এমন করে পঞ্চম আয়নীকরণ বিভব, ফিফথ আয়নাইজেশন পোটেনশিয়াল অবধি দেওয়া আছে ভ্যালুগুলো। তাহলে মৌলটা এলিমেন্টটা কি হবে? লাইকলি টু বি, প্রথমটা বলা আছে সোডিয়াম Na, সেকেন্ড অপশনটা সিলিকন Si, তারপরটা F ফ্লোরিন, তারপরটা Ca ক্যালসিয়াম। সব বুঝতে পেরেছি।
এটা দেখ, মানে তোকে তো আগে ট্রেনটা লক্ষ্য করতে হবে, ভ্যালু ট্রেনটা দেখে বুঝতে হবে। স্যার ভ্যালু ট্রেনটা প্রথম থেকে সেকেন্ডেরটা মানে নর্মাল রেটে ঠিক আছে, কিন্তু তারপর থেকে অ্যাবনর্মালি ইনক্রিজ করছে। কোথায় অ্যাবনর্মালি ইনক্রিজ করছে? তুই 7 থেকে 14 7 দেখছিস, ওরম দেখলে হবে না, ওটাকে তো চোখ ঠিক করতে হবে, এটা দেখতে হবে তুই ওটা 7 ডিফারেন্স নয়, ওটা বেসিক্যালি ডাবল ডিফারেন্স, মানে 7 ইন্টু 2 করে ভাব। তোর অ্যাবনর্মাল মনে হচ্ছে বিয়োগ করে করে দেখছিস বলে কি? না, গুণ করে কেন গুণ করে দেখলে অস্বাভাবিকের কি আছে? এটা 7-এর সঙ্গে 2 গুণ করলে এটা আসে, 14-র সঙ্গে 2 এর থেকে একটু বেশি গুণ করলে এটা আসবে, 34 থেকে 46, এখানে তো খুবই কম বেড়েছে, কিন্তু এই জায়গার ট্রেন্ডটা লক্ষ্য কর, এবার প্রায় 4 গুণের কাছে। এই গ্যাপটার মতো কি আর কোনো গ্যাপ আছে? দেখ ভালো করে। একটাও ওরকম গ্যাপ নেই, অত বড় গ্যাপ একটারও নেই। তার মানে তোর কি বোঝাচ্ছে যে চারটে ইলেকট্রনকে সহজে বার করা যাবে, কম এনার্জি লাগছে। 5 নাম্বার ইলেকট্রনটাকে বার করাটা ঝামেলা, ওখানে এনার্জি বেশি লাগছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তার মানে আমি এটা বলতে পারি যে ওই যে 4টে ইলেকট্রন তারা নিউক্লিয়াস দিয়ে আলগাভাবে ধরা, তবেই তো তাদের এনার্জি বার করতে কম লাগবে। rather than ফিফথ ইলেকট্রনটা দেখ, মানে ওটা বার করতে অত বেশি লাগবে, মানে ওটা অনেক স্ট্রংলি নিউক্লিয়াস দিয়ে অ্যাট্রাক্টেড হয়ে আছে, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে ওই যে ফিফথ ইলেকট্রন, ওই ইলেকট্রনটা কি বলতো? ইনার শেলের ইলেকট্রন, মানে ভেতরের কক্ষের ইলেকট্রন। আর যে 4টে ইলেকট্রন যাদের কম এনার্জি লাগছিল, তাদের তো তার মানে লুজলি ধরা আছে, তাদের নিউক্লিয়াস থেকে ডিস্টেন্স বেশি, তার মানে তারা হচ্ছে ভ্যালেন্স শেলের ইলেকট্রন, যোজ্যতা কক্ষের ইলেকট্রন। লজিকটা বুঝতে পারলি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তার মানে তোকে বুঝতে হবে যে এটা কোথাকার এলিমেন্ট। এটা হচ্ছে গ্রুপ 14 এলিমেন্ট, গ্রুপ 14 এর, যার আউটার মোস্টে 4টে ইলেকট্রন থাকবে, তো সেই এলিমেন্ট হবে। তাহলে সেটা দেখ, সিলিকন আছে, কার্বনের তলায় সিলিকন, কার্বনের আউটার মোস্টে 4টে থাকে, সিলিকনের আউটার মোস্টে 4টে থাকে, সিলিকন আনসার হবে। Next look, the ionization energy of F minus, the ionization energy of F minus is 320 kilojoule mole inverse. আয়নীকরণ বিভব, F মাইনাস এর আয়নীকরণ বিভব 320 কিলোজুল মোল ইনভার্স। এবার বলছে the electron gain enthalpy of fluorine would be, the electron gain enthalpy of fluorine would be, ফ্লোরিনের তড়িৎ আসক্তির মান হবে, ফ্লোরিনের তড়িৎ আসক্তির মান হবে, ফার্স্ট অপশনটা হচ্ছে
মাইনাস 320 কিলোজুল মোল ইনভার্স। সেকেন্ড অপশনটা হচ্ছে মাইনাস 160 কিলোজুল মোল ইনভার্স। থার্ড অপশনটা হচ্ছে প্লাস 320 কিলোজুল মোল ইনভার্স। আর ফোর্থ অপশনটা হচ্ছে প্লাস 160 কিলোজুল মোল ইনভার্স। এটা একটুখানি চিন্তা করে বল দেখি, মানে ইলেকট্রন গেইন এনথালপিতে কি হয় আর ইলেকট্রন অ্যাফিনিটিতে কি হয়, এটা একটু চিন্তা কর, তাহলেই কিন্তু বলে দেওয়ার কথা। মানে সরি উল্টো, মানে আয়নাইজেশন এনথালপিতে কি হয় বা আয়নাইজেশন এনার্জিতে, আর ইলেকট্রন গেইন এনথালপি যেটা বা ইলেকট্রন অ্যাফিনিটি সেটাতে কি হয়, প্রসেস গুলোর কে ইকুয়েশন ফর্মে লিখলেই বুঝতে পেরে যাবি। বল। স্যার বলছি এফ মাইনাস থেকে যদি আমি একটা ইলেকট্রন বার করে নিই তাহলে ওটা তো এফ হয়ে যাবে না? একদমই তাই। তো তাহলে স্যার ওই বার করাতে যে এনার্জিটা লাগবে সেটা আমার বলেছে 320 কিলো জুল ইনভার্স। তো ঢোকাতে হ্যাঁ মোল ইনভার্স। তো আবার যদি ইলেকট্রন গেইন এনথালপি হচ্ছে ফ্লোরিন যখন আবার ইলেকট্রন গেইন করবে তো ওটার জন্য কি স্যার সেম এনার্জি লাগবে? হ্যাঁ সেম তো মানে কি তোর ঠিকই তো হচ্ছে, একটা জায়গাতেই পার্থক্য আছে, তো এখানে মানে ঠিকই ভাবছিলিস কিন্তু লাস্ট দিকটা সেম এনার্জি লাগবে, সেম এনার্জি লাগবে, সেটা ঠিক আছে। এবার সাইনটা নিয়ে তোর কি মনে হয়, সাইনটা কি সেম হবে না ডিফারেন্ট হবে? সাইনটা কি নেগেটিভ হয়ে যাবে স্যার? কেন তোর মনে হচ্ছে? ইলেকট্রন গেইন করছে তো চার্জটা তো নেগেটিভ হয়ে যাবে। ওরকম ব্যাপারটা নয়। দেখ প্রথমটায় কি বলেছে, আয়নাইজেশন এনথালপি, মানে কোন একটা জিনিসের আয়নাইজেশন এনথালপি বলতে সেটা থেকে গ্যাসিয়াস স্টেটে থাকবে, সেখান থেকে একটা ইলেকট্রন বার করে যে এনার্জিটা লাগবে। তাহলে এফ মাইনাস থেকে একটা ইলেকট্রন বেরোনো হয় না, সোডিয়াম থেকে একটা ইলেকট্রন বেরোলে কি হয় Na প্লাস, তাহলে এখান থেকে একটা ইলেকট্রন বেরিয়েছে মানে কি মাইনাস ছিল, যদি তোদের বুঝতে অসুবিধা হয় এই জন্য আমি ভেঙে দেখিয়ে দিলাম, একটা প্লাস চার্জ এলো সেই জন্য অ্যাজ আ হোল কি হয়ে গেল, এফ এর মাথায় কোনো চার্জ থাকবে না, জিরো হয়ে যাবে। তার মানে অ্যাকচুয়ালি আমরা পাবো এফ মাইনাস গ্যাসিয়াস থেকে একটা ইলেকট্রন বার করলে পাবো এফ গ্যাসিয়াস। তো এর জন্য যে এনার্জিটা সেটাই আয়নাইজেশন এনথালপি। তো এটাকে I1 ও বলা, আই বলতে I1 ই বোঝায়। সেই ভ্যালুটা দেখ বলে দেওয়া আছে 320। বেশ, এবার ইলেকট্রন অ্যাফিনিটিতে কি হয়, ইলেকট্রন অ্যাফিনিটিতে জাস্ট তার উল্টোটা হয়। এফ গ্যাসিয়াস আছে, সেটা একটা ইলেকট্রন টেক আপ করলো, করলে কি হবে এফ মাইনাস গ্যাসিয়াস। এই যে প্রসেসটা, তার জন্য যে এনার্জি সেটাই হচ্ছে তার ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন গেইন এনথালপি। তো ভালো করে লক্ষ্য কর, এইটায় যেটা রিঅ্যাক্ট্যান্ট এটায় সেটা প্রোডাক্ট, এটায় যেটা বিক্রিয়ক ওটায় সেটা প্রোডাক্ট।
আর এটায় যেটা রিঅ্যাক্ট্যান্ট মানে প্রোডাক্ট, এটায় সেটা রিঅ্যাক্ট্যান্ট। তার মানে আর তার সাথে দেখ এই স্টেপে তুই করেছিস কি মাইনাস ইলেকট্রন, এই স্টেপে করছিস কি প্লাস ইলেকট্রন। তাহলে পুরো বিষয়টা মানে সেটা তোর রিঅ্যাক্ট্যান্ট প্রোডাক্টের সাপেক্ষেই হোক আর ইলেকট্রন এক্সচেঞ্জের সাপেক্ষেই হোক, মানে টেক আপ করা বা রিলিজ করার সাপেক্ষেই হোক, প্রথম ইকুয়েশনটা মানে এটাকে যদি আমি ইকুয়েশন 1 ভাবি আর এটাকে যদি আমি ইকুয়েশন 2 ভাবি, আমি কি বলতে পারি না যে ইকুয়েশন 1টার জাস্ট রিভার্সটাই হচ্ছে ইকুয়েশন 2? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে আমি তো এরম বলতেই পারি যে 1 ইকুয়ালস টু -2। তাই নয় কি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে 1 এর জন্য এই যে ভ্যালুটা আই লাগবে, তাহলে ওটা ইকুয়ালস টু আমি কি বলতে পারবো মাইনাস ইএ। হ্যাঁ স্যার। ঠিক আছে তো? তাহলে ওইটা দেখ এবার তোর আই ভ্যালুটা বলে দিয়েছে 320, সেটা ইকুয়ালস টু মাইনাস ইএ। তাহলে ই এর ভ্যালু চলে আসবে -320। কারোর কোনো ডাউট থাকলে বল। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। নেক্সট প্রবলেমটা লেখ যে হোয়াট ইজ দ্য অর্ডার অফ সাইজ অফ দ্য ফলোইংস, মানে এদের আকারের ক্রম কি হবে। এবার এটা দিল, মানে এটা তো খুবই সোজা, আমি আগের দিন পড়িয়ে দিয়েছি। স্যার লাস্টেরটা কি লিখেছেন? সিএল মাইনাস। হুম, সাইজ তো বড় হয় না, বলে দিয়েছি আগের দিন। হ্যাঁ স্যার, এটা আগে সিএল মাইনাস হবে, তারপর সিএল, তারপর সিএল প্লাস। সেটাই হবে। পরেরটা লেখ যে ইন হুইচ কম্পাউন্ড chromium shows maximum radius, কোন যৌগটিতে ক্রোমিয়ামের ব্যাসার্ধ সর্বাধিক। ইন হুইচ কম্পাউন্ড ক্রোমিয়াম শোজ ম্যাক্সিমাম রেডিয়াস, কোন যৌগটিতে ক্রোমিয়ামের ব্যাসার্ধ সর্বাধিক। বললো ধর K2Cr2O7 the first option, সেকেন্ড অপশনটা দিল CrO2Cl2, থার্ড অপশন দিয়েছে Cr2SO4 আর ফোর্থ অপশন দিয়েছে CrCl।
দেখ এখানে তোকে দুটো আর একটা জিনিসও আমি এখানে পড়িয়ে দেবো, একটা ছোট আইডিয়া হয়ে যাবে। সেটা হচ্ছে রেডক্স চ্যাপ্টার যেটা আছে তোদের, রিডাকশন অক্সিডেশন। তো সেটা মানে একটা জিনিসের অক্সিডেশন স্টেট বার করাটা আমি এখানে মোটামুটি একটা মানে বেসিক আইডিয়াটুকু বলে দেওয়া। তো এখানে কমন দেখ সবগুলোতেই ক্রোমিয়াম আছে এবং ক্রোমিয়ামেরই তোকে সাইজটা বলতে বলেছে কার ম্যাক্সিমাম হবে। তো প্রথমে আমি কাজ করব প্রত্যেকটা ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট বার করব। ধর এখানে আমি ধরে নিলাম ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট হচ্ছে এক্স। বেশ, এবার দেখ পটাশিয়াম গুলোর অক্সিডেশন স্টেট কত, এইগুলো কমন কিছু জিনিস তোকে মনে রাখতে হবে। পটাশিয়ামের অক্সিডেশন স্টেট কত হয়, তুই নর্মাল সল্ট ভাববি। মানে ধর পটাশিয়ামের একটা নর্মাল সল্ট ভাবনা KCl, একটা বেস KOH, তারা ভাঙে কি হিসেবে কে প্লাস সিএল মাইনাস, বা ধর K2C মানে কে প্লাস OH মাইনাস। তো হয়ে গেল, তাহলে কে প্লাস, তাহলে ওটা +1 হয়, ঠিক আছে। আর অক্সিজেনের অক্সিডেশন স্টেট কত করে হয়, -2 করে। পটাশিয়ামের হয় +1 করে। পটাশিয়াম বলে না, গ্রুপ 1 এর যে কোনো মানে পটাশিয়াম, লিথিয়াম, সোডিয়াম সবারই +1। এইটা পিরিয়ডিক টেবিল মনে রাখার এইগুলো অ্যাডভান্টেজ। অক্সিজেনের কত হবে, -2, বেসিক মনে রাখবি। তাহলে দেখ আমি এখানে একটা ইকুয়েশন ফ্রেম করব। ইকুয়েশনটা কিরকম, দুটো পটাশিয়াম আছে, তার জন্য টোটাল অক্সিডেশন স্টেট কত হবে, 2 ইন্টু +1, প্রত্যেকটার জন্য +1 করে। তো তাহলে দুটোর জন্য 2 ইন্টু +1 প্লাস ক্রোমিয়ামটা আমি ধরে নিয়েছি এক্স, তাহলে একটা ক্রোমিয়ামের এক্স, তাহলে দুটো ক্রোমিয়াম Cr2 আছে, তাহলে দুটো ক্রোমিয়ামের 2x। আর 7টা অক্সিজেনের জন্য কত হবে বল, 14 7 into minus 14 হ্যাঁ মানে -14, তাই তো, প্লাস 7 ইন্টু -2। এবার দেখ K2Cr2O7 এটা কি কোনো ক্যাটায়ন না অ্যানায়ন না কোনো নিউট্রাল মলিকিউল, নিউট্রাল স্যার। হ্যাঁ আবার জিজ্ঞেস করার কি, এটা কি প্লাস মাইনাস কিছু আছে নাকি ভেঙে, পুরো তো একটা গোটা মলিকিউল দিয়েছে। তো নিউট্রাল যদি হয় তার মানে তার কোনো চার্জ নেই, তাহলে এদের এই যে সব কটা অ্যাটম তাদের টোটাল চার্জটা কত হয়, 0 হয়। এইবার এখান থেকে সলভ করে তুই এক্সটা দেখ কত আসছে, তাহলে x ইকুয়াল টু কত আসছে, +12, x এর ভ্যালুটা আসছে +6, রাইট। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার এবার আমি পরের ইকুয়েশনটা তোরা বল। আমি CrO2Cl2 টা ওটাকে ধরে x ধরে নিলাম, Cr টাকে। এবার তাহলে কি হবে বল, x প্লাস -4 মানে 2 ইন্টু -2। এবার Cl এর কত হবে, তুই এরকম কিছু বুঝতে না পারলে তুই একটা যে কোনো Cl ওয়ালা সল্ট দেবে না, -1 -2 হবে স্যার ওটা। কেন Cl এর সল্ট তুই একটা বল না, মাইনাস হবে আর 2 ইনটু করলে তো -2 মাইনাস, হ্যাঁ হ্যাঁ মানে Na+Cl Cl যে কোনো হ্যালোজেন Cl F Br I, তার মানে কি হচ্ছে তোর প্লাস 2 ইন্টু -1 ইকুয়ালস টু কত হবে, 0। তাহলে x -4 -2 এটা আসছে স্যার x = 6 আসছে। +6। তারপর একটা দিয়েছে Cr2SO4 3। বেশ, তাহলে আমি ওটাকে x ধরলাম ক্রোমিয়ামটাকে, তাহলে কি হবে ইকুয়েশনটা 2x প্লাস সালফেট SO4 টা কি হিসেবে ভাঙে বলতো, SO4 এর মাথায় কত চার্জ দেখেছিস, মাইনাস স্যার minus কত, 2। হ্যাঁ -2, কারণ তুই একটা কমন জিনিস ভাব না, H2SO4 একদম কমন সেন্স থেকে করবি। H2SO4 ভাঙবে কিভাবে, 2H প্লাস প্লাস SO4, এটা অ্যাজ আ হোল তো নিউট্রাল, তাহলে এটার জন্য তো 2 পজিটিভ এলো, তাহলে এটাকে নিউট্রাল করতে 2 মাইনাস হতে হবে না। হ্যাঁ স্যার। তাহলে সালফেটের মাথাটা কি সবসময় 2 মাইনাস চার্জ ক্যারি করে, তাহলে এটা কটা রয়েছে সেরকম 3খানা, তাই তো, SO4 তো, তাহলে কত হবে, তার জন্য 3 ইন্টু -2, তাই তো, হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। ইকুয়ালস টু 0। তাহলে x এর ভ্যালুটা আসছে দেখ +3 হলো। আর CrCl2 টা তোরা বলে ফেল তাহলে,
কত হবে? x equal to 2. X equal to 2. মানে এখানে একটা জিনিস মাথায় রাখবি, অলওয়েজ অক্সিডেশন স্টেটের ক্ষেত্রে না কোনো সাইন ছাড়া কথা বলবি না, টু কখনো বলবি না, অলওয়েজ গো ফর +2, হ্যাঁ স্যার ঠিক আছে। কারণ এটা +2 হলো। এইবার দেখ, এটা আগের দিন যে এবার কি বলতো, এই কনসেপ্টটা পড়ানো আছে, এরপর বলতে পারার কথা, তোকে লার্জেস্ট সাইজ বলেছে, এবার কিভাবে করবি? আগের দিন বলেছি কিন্তু এই কনসেপ্ট, ওটার সঙ্গে এই জায়গাটাকে মার্জ করে দিয়ে প্রবলেমটা তৈরি করা। এই দেখি আগের দিন বলা ছিল যে ক্যাটায়নের চার্জ যত বাড়ে তার সাইজ তত ছোট হয়, হ্যাঁ বলেছি স্যার, না? আর অ্যানায়নের ক্ষেত্রে চার্জ যত বাড়ে তার সাইজ তত বাড়ে, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এখানে দেখ, এখানে চার্জ তোকে বলেছে লার্জেস্ট সাইজ, তার মানে সেটারই হবে যার ক্ষেত্রে মানে সবগুলোই তো, কোনটা হবে বল? ডিটা। ডিটা হবে, যার অক্সিডেশন স্টেটটা মিনিমাম, যার প্লাস চার্জ মিনিমাম, তার সাইজটা ম্যাক্সিমাম হবে, ডি এরটা হবে। এই প্রবলেমটা আমার বানানো, কেমন লাগলো রে? হেভি ইন্টারেস্টিং স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট প্রবলেমটা চলে আয়। তো লিখবি যে the ionization energy of sodium is 495 kilojoule mole inverse, মানে সোডিয়ামের আয়নীকরণ শক্তি 495 কিলোজুল মোল ইনভার্স। বলছে যে how much energy is needed to convert atoms present in 2.3 milligram of sodium into sodium ions. How much energy is needed to convert the atoms present in 2.3 milligram of sodium into sodium ions? বলে তোকে প্রথম অপশনটা বলেছে 4.95 জুল, তারপর একটা বলেছে 49.5 কিলোজুল, সরি 49.5 জুল বলেছে, তারপরেরটা বলেছে 495 জুল, তারপরেরটা বলেছে 0.495 জুল। আয়নাইজেশন এনার্জি মানেটা কি? আয়নাইজেশন এনার্জি মানে তো এটাই, Na গ্যাসিয়াস থেকে সেটা Na প্লাস গ্যাসিয়াস হবে। তো এবার দেখ তুই ইউনিটটা লক্ষ্য কর, তোকে কি বলেছে যে অত কিলোজুল পার মোল, তার মানে আমি বলতে পারি যে 1 মোল Na কে Na প্লাসে যদি কনভার্ট করতে হয় তাহলে 495 কিলোজুল এনার্জি লাগছে। এই অবধি বুঝতে কোনো সমস্যা আছে? না স্যার। হ্যাঁ স্যার। লিখে রাখ যে টু কনভার্ট 1 mole of Na bracket small g into 1 mole of Na plus bracket small g, $495 kilojoule of energy is needed.
স্যার বাংলা একটু বলে দিন। ও, 1 মোল Na ব্র্যাকেটে স্মল জি কে 1 মোল Na প্লাস ব্র্যাকেটে স্মল জি তে রূপান্তরিত করতে 495 কিলোজুল শক্তির প্রয়োজন হয়। হয়েছে স্যার। বেশ, তাহলে বক্তব্য হচ্ছে যেটা, এবার এখানে তোকে কি দিয়েছে যে 2.3 মিলিগ্রাম সোডিয়াম দিয়েছে। মানে 2.3 মিলিগ্রাম সোডিয়াম মানে আমি এটা বলতে পারি যে 2.3 into 10 to the power minus 3 গ্রাম সোডিয়াম equals to 2.3 into 10 to the power minus 3, ওটাকে মোলে ট্রান্সফার করছি। গ্রামকে মলিকুলার ওয়েট দিয়ে ডিভাইড করলে মোল হয়। সোডিয়ামের অ্যাটমিক ওয়েট, মলিকুলার ওয়েট তো ওখানে হবে না, অ্যাটমিক ওয়েট পারমাণবিক গুরুত্ব 23, তার মানে এত মোল সোডিয়াম। তাহলে কত আসছে সেটা 10 to the power minus 4 মোল সোডিয়াম। তাহলে সিম্পল দ্যাট 1 মোলকে কনভার্ট করতে তোর 495 কিলোজুল লাগছে। তাহলে 10 to the power minus 4 মোলকে করতে তোর কি হবে 495 into 10 to the power minus 4 কিলোজুল equals to 495 into 10 to the power minus 4 কিলোজুলটাকে আমি জুলে ট্রান্সফার করে নিই into 10 কিউব জুল, তাহলে 49.5 আসছে। জুল মোল ইনভার্স, না মোল ইনভার্স তো দরকার নেই, জুলই হবে, পার মোল তো না। বুঝতে পারলে সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরে তাহলে যে in which process absorption of energy happens, কোন প্রক্রিয়াটিতে শক্তির শোষণ ঘটে। in which process absorption of energy happens, কোন প্রক্রিয়াটিতে শক্তির শোষণ ঘটে। ফার্স্ট অপশনটা বলেছে F থেকে F মাইনাস, তারপরেরটা বলেছে Cl থেকে Cl মাইনাস, তারপরেরটা বলেছে O থেকে O2 মাইনাস, তারপরেরটা হচ্ছে H থেকে H মাইনাস। দেখ আজকে একটু আগেই একটা জিনিস বলেছি, এগুলো ভালোভাবে খেয়াল রাখবি যে যখনই সেকেন্ড ইলেকট্রন কোথাও ঢোকে তখন ওই প্রসেসটা প্রচন্ড আনফেভারেবল হয়, তো ওটা কিছুতেই ঢুকতে চায় না, সেখানে তোকে এনার্জি অ্যাড করে জোর করে প্রসেসটা করতে হয়। তো যেখানেই তুই দেখবি যে 2 মাইনাস বা 2 মাইনাসের বেশি কিছু আছে প্রোডাক্টের দিকে, এটা এমসিকিউ এর জন্য একটা ট্রিক, যে 2 মাইনাস বা 2 মাইনাসের বেশি কিছু যদি থাকে প্রোডাক্টের দিকে, তাহলে সেখানে কোনো অ্যাটম টু আয়ন কনভার্সনে সেখানে অবশ্যই অ্যাবজর্পশন অফ এনার্জি হবে। সেখানে একটাই অপশন আছে, সেটা দেখ 3-এরটা। নেক্সট প্রবলেমটা লেখ যে ফর হুইচ স্পিসিস এনার্জি রিকোয়ার্ড টু সেপারেট অ্যান ইলেকট্রন উইল বি ম্যাক্সিমাম, কোন ক্ষেত্রে একটি ইলেকট্রনকে নির্গত করতে সর্বাধিক শক্তি প্রয়োজন। ফর হুইচ স্পিসিস রিকোয়ার্ড টু সেপারেট অ্যান ইলেকট্রন ইজ ম্যাক্সিমাম, কোন ক্ষেত্রে একটি ইলেকট্রনকে নির্গত করতে সর্বাধিক শক্তির প্রয়োজন।
ফার্স্ট অপশনটা লিখবি Na প্লাস, তারপরেরটা লিখবি Mg2 প্লাস, তারপরেরটা লিখবি Al2 প্লাস, তারপরেরটা লিখবি Al3 প্লাস। হ্যাঁ 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 হ্যাঁ। এটা দেখ ওই একটা জায়গা থেকে কত রকম কোশ্চেন হয়, দেখ এখানে তো ওই একই লজিক, ম্যাক্সিমাম এনার্জি লাগবে মানে সেখানে ইলেকট্রনটা কি মোস্ট স্ট্রংলি হেল্ড আপ হয়ে আছে, হ্যাঁ স্যার। মোস্ট স্ট্রংলি হেল্ড আপ কার ক্ষেত্রে হবে, যার সাইজটা মিনিমাম। সাইজ মিনিমাম কার, সবই তো প্যাটার্ন, প্যাটার্নের চার্জ যত বাড়বে সাইজ তত ছোট হয়, তাহলে মিনিমাম সাইজ যার সেটাই হবে আনসার Al3 প্লাস। বোঝা গেল? এই জন্য আমি বলি যে সোমবারের ক্লাসটা করতে, আমি সোমবারের ক্লাসে এইরকমই করাই, বুঝলি? এইটা না করলে মানে আজকে ক্লাসের ডিফারেন্সটা বুঝতে পারছিস? মানে এমসিকিউ ক্লাস করাটা একটা অন্যরকম ইয়ে, ওটা থিওরি করলে করতে পারবি না। এবার তোদের থিওরি গুলো যদি স্কুল বা এমনি জেনারেল এদিক ওদিক টিচার দেখে করিস, তাহলে এত জায়গা তো স্কুলে দেখেছি, স্কুলে তো থিওরি টেবিল নিশ্চয়ই তোদের সবার পড়ানো হয়েছে, মানে এইরকম এতটা ডিটেল গেছে না? যায়নি। না স্যার যাইনি। তো এইটা না করতে হলে তুই কম্পিটিটিভ কিছু করতে পারবি না, এটাই হচ্ছে ব্যাপার। স্যার বলছিলাম যে এমসিকিউর জন্য ক্লাস করার লিংকটা কোথায় পাবো? এই গ্রুপে দিয়ে দেবে, এই কি তোর হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে, টেলিগ্রামে এই তো মনে হয় আছে বলে, আমি ঠিক জানি না, তুই কথা বলে নিস। ওই গ্যাপ ফ্যাপ সব দেখে নিয়েছো তো? সোমবার সব দিন। দেখে নিয়েছো। হ্যাঁ স্যার। ভিডিও আছে দেখো, এই যে আর পার নেক্সট প্রবলেমটা হচ্ছে যে ওটাতে একই we আছে। change in which change আইও observed energy সবথেকে হাইয়েস্ট represents first ionization energy of the given element, in which change সাজদারকে পাঠিয়ে observed energy represents পাঠিয়ে দি first ionization energy of the given element। এই পিকচারের কোয়ালিটি নষ্ট কোনটির ক্ষেত্রে নির্গত শক্তি মৌলটির প্রথম আয়নীকরণ শক্তিকে নির্দেশ করে? কোনটির ক্ষেত্রে নির্গত শক্তি মৌলটির প্রথম আয়নীকরণ শক্তিকে নির্দেশ করে? The first option সেকেন্ড অপশন এটা, এফ এর আগে কি হাফ? হ্যাঁ থার্ড অপশন ফোর্থ অপশন। এটা তুই যদি ডেফিনেশনটা আমি যেরকম ভাবে বলেছি সেইটা যদি ঠিক করে দেখে থাকিস তাহলে এটাও বলতে পারার কথা। ওটা দেখবি যে এলিমেন্টটাকে এক মোল থেকে এক মোল হয়, কিন্তু এলিমেন্টটাকে কি হয় বলা ছিল, দেখবি আইসোলেটেড গ্যাসিয়াস অ্যাটম বলা ছিল না? তো দেখবি ওই বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণু, তো গ্যাসিয়াস অবস্থায় সেটাকে থাকতে হবে, তবেই সেটা তোর হবে, এবং এক মোল থেকে এক মোলের ট্রান্সফার হবে। এটা হয়েছে, এক মোল থেকে এক মোল মানে একটা থেকে 0 থেকে +1 আসবে, হয়েছে, কিন্তু দেখ এইটা সলিড আছে সেই কারণে এটা ফেটে গেল। এটা কেন হবে না? কারণ এখানে দেখ এলিমেন্ট নেই, মলিকিউল ফর্মে আছে, F2 হয়ে আছে, F থাকলে হতো এটা।
শুধু এফ থেকে গ্যাসিয়াস থেকে এফ প্লাস হলে হতো, যেটা দেখ সেইখানে স্যাটিসফাই করছে সেই কন্ডিশনটা এটা, তাই এটা হচ্ছে। আর এটা কেন হবে না, কারণ এটা প্লাস আচ্ছা ওয়ানে ঠিক আছে আসতে ঠিক হয়, আছে ঠিক আছে ঠিক আছে, প্লাস হ্যাঁ, টু তে এলে তো হবে না, তাই এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, লাস্ট অপশনটা হবে। ডেফিনেশন গুলো তোকে ভালো করে পড়তে হবে, সবই এনসিআরটি লাইন থেকেই কোয়েশ্চেন সিলেক্টেড, এটা না পড়লে ইয়ে করতে পারবি না। পরেরটা লেখ যে ইন হুইচ প্রসেস এনার্জি ইজ লিবারেটেড, কোন প্রক্রিয়ায় শক্তি নির্গত হয়। ইন হুইচ প্রসেস এনার্জি ইজ লিবারেটেড, কোন প্রক্রিয়ায় শক্তি নির্গত হয়। বলে প্রথমটা এটা দিয়েছে, সিএল থেকে সিএল প্লাস ইলেকট্রন, ফার্স্ট অপশন। সেকেন্ড অপশন এটা এইচ প্লাস সিএল মাইনাস ভাঙছে। থার্ড এরটা ও মাইনাস একটা ইলেকট্রন টেক আপ করছে, করে ও টু মাইনাসে আসছে। ফোর্থ এরটায় সিএল ইলেকট্রন টেক আপ করে সিএল মাইনাসে আসছে। তোর এখানে তোর কি হচ্ছে, এই প্রসেসটা যেটা, এটা তো বেসিক্যালি আয়নাইজ করা হচ্ছে না। আয়নাইজ করতে গেলে একটা নিউট্রাল থেকে যদি একটা অ্যাটম থেকে একটা ইলেকট্রনকে বার করতে হয়, তাহলে সেটা কি এনার্জি অ্যাড করতে হবে না এনার্জি রিলিজড হবে? রিলিজ হবে স্যার। কেন রিলিজ হবে? অ্যাট্রাকশন ফোর্স দিয়ে তো ধরে আছে, ওই অ্যাট্রাকশন ফোর্সটাকে তো ওভারকাম করতে হবে, তাই নয় কি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। সেটা তার থেকে বেশি ফোর্স দিলে অ্যাড করলে তবেই তো সে ইলেকট্রনটা বাইরে বেরোতে পারবে, এনার্জি অ্যাড করতে হবে। তারপরে যে কোথাও লিবারেট করে, তবে এটা হবে না। এবার HCl টা দেখ, এটা একটা কমন সেন্স দিয়ে তোকে কাজে লাগাতে হবে। এটা একটা বন্ড ছিল, এই বন্ডটা ভেঙে তো এটা আসছে, তো বন্ড ভাঙতে তোকে এনার্জি অ্যাড করতে হবে না এনার্জি বার করতে হবে? অ্যাড করতে হবে। অবশ্যই অ্যাড করতে হবে, তাহলে ওটা অ্যাবজর্পশন অফ এনার্জি হচ্ছে। তারপরেরটা দেখ, একটু আগেই আজকে বললাম, মানে বারবারই এই কনসেপ্টটা আসছে। হ্যাঁ, দুটো ইলেকট্রন ঢোকা মানেই সেখানে এনার্জি কিন্তু অ্যাড করতে হয়, তাহলে ওখানেও অ্যাড করতে হয়। কিন্তু এটা দেখ, একটা ইলেকট্রন ঢোকা, ইলেকট্রন অ্যাফিনিটিতে বলেছি, তখন তার ভ্যালুটা নেগেটিভ হয়, ফোর্থ অপশনটা হবে। তারপরেরটা যে the pair with minimum difference in electronegativity is, the pair with minimum difference in electronegativity is, কোন মৌল দুটির মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য সর্বনিম্ন। কোন মৌল দুটির মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য সর্বনিম্ন। বলে প্রথম অপশনটা দিয়েছে এফ আর সিএল, ক্লোরিন ক্লোরিন। কি হয়েছে? তারপরেরটা দিয়েছে কার্বন হাইড্রোজেন। আমি কি করব? তারপরেরটা দিয়েছে ফসফরাস হাইড্রোজেন। তোমায় আমি নিতে বলেছি, নিজের কাছে থাকতে পারো, অনেক থেকে ধার নিচ্ছে, যেমন নিজে বোঝো, আমি জানি না কোনটা করবো। সোডিয়াম আর ঠিক সিজিয়াম। আছে, বুঝে গেছি, রাখো। তো দেখবি আমি আগের ওই এমসিকিউ, হ্যাঁ প্রশ্নটা স্যার কোন মৌল দুটির মধ্যে কাজটা তড়িৎ করতে দাও নাকি? ঋণাত্মকতার আর কি পার্থক্য মারছো? সর্বনিম্ন। হ্যাঁ, শোধ করতাম। ঠিক আছে, ঠিক আছে, ভালো করেছো। তোমার ইচ্ছা হয়েছে, তোমার এখন ঘুরতে বেরিয়ে ইচ্ছা হয়েছে, ঘুরতে বেরো, যাও, ফোন রাখো।
তো এখানে ওই এটা মানে ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালু গুলো পাউলিং স্কেলে, মানে এগুলো মনে না থাকলে এই ভ্যালু গুলো আমি আগের দিন এমসিকিউ ব্যাচে করিয়েছি, তো ওই না করা থাকলে করতে হবে। দেখবি ফসফরাসের ভ্যালুটা ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালুটা 2.1 হয়, হাইড্রোজেনের অলমোস্ট 2.1 হয়। তো এদের মধ্যে ডিফারেন্সটা মিনিমাম, হ্যাঁ তা তোকে জানতে হবে ইনফরমেশন। তারপরে ছিলাম, আমার কাছে লেখা আছে। হ্যাঁ হ্যাঁ, তুই তো ওরা ক্লাসটা ছিলি। তারপর একটা লেখ যে xenon মানে Xc shows maximum electronegativity in কোন ক্ষেত্রে xenon-এর তড়িৎ ঋণাত্মকতা সর্বোচ্চ। xenon shows maximum electronegativity in কোন ক্ষেত্রে xenon-এর তড়িৎ ঋণাত্মকতা সর্বোচ্চ। প্রথমটাকে বলেছে XeF2, তারপরেরটা বলেছে XeF4, তারপরেরটা বলেছে XeOF4, তারপরেরটা বলেছে যে equal electronegativity in all three compounds, equal electronegativity of xenon in all three compounds, তিনটি যৌগেই xenon-এর তড়িৎ ঋণাত্মকতা সমান, তিনটি যৌগেই xenon-এর তড়িৎ ঋণাত্মকতা সমান। এখানে তো প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে xenon-এর অক্সিডেশন স্টেট গুলো বার কর। দেখবি তো আমি শিখিয়ে দিয়েছি, এটা দেখবি করে, এটা +2 আসবে, দুটো ফ্লোরিন -2, তো xenonটা +2, টোটালটা তো 0 হতে হবে, এটা তাহলে +4 আসবে। আর অক্সিজেন কত হয়, অক্সিজেনের হয় -2 আর ফ্লোরিনের চারটে -4, তাহলে -6, তাহলে এখানে xenonটা হচ্ছে +6। এবার কনসেপ্টটা কি, +2 মানে দুটো ইলেকট্রনের শর্টেজ, +4 মানে চারটে ইলেকট্রনের শর্টেজ, +6 মানে 6টা ইলেকট্রনের শর্টেজ। হোয়াট ইজ দ্য বেসিক মানে সিগনিফিকেন্স অফ ইলেকট্রোনেগেটিভিটি? ইলেকট্রোনেগেটিভিটি অ্যাকচুয়ালি কি বোঝায় না, বন্ড পেয়ার অফ ইলেকট্রনসকে টেক আপ করার টেন্ডেন্সি। তাহলে একটা জিনিস বল যে ইলেকট্রন টেক আপ করার টেন্ডেন্সি মানে যত ইলেকট্রনের মানে ধর যার 6টা ইলেকট্রন শর্টেজ, তার ইলেকট্রন টেক আপের টেন্ডেন্সি কি হাইয়েস্ট হবে না লোয়েস্ট হবে? হাইয়েস্ট হবে স্যার। হ্যাঁ, কারণ ওর তো ইলেকট্রন শর্টেজ ম্যাক্সিমাম, সেই জন্য ইলেকট্রন সেই শর্টেজটাকে ফিল আপ করার টেন্ডেন্সিও তার ম্যাক্সিমাম হবে। তো অবভিয়াসলি এবার তাহলে মানে মাথায় রাখতে হবে যে পয়েন্টটা, যে হায়ার দ্য অক্সিডেশন স্টেট অফ আ ক্যাটায়ন, হায়ার উইল বি ইটস ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালু। তার মানে XeOF4 টা আনসার হবে, ওইটাতে হাইয়েস্ট হবে। Next problem হচ্ছে which process involves maximum amount of energy? কোন ক্ষেত্রে সর্বাধিক শক্তির প্রয়োজন? Which process involves maximum amount of energy? কোন ক্ষেত্রে সর্বাধিক শক্তির প্রয়োজন? প্রথম অপশনটা হচ্ছে M gaseous, সেখান থেকে M প্লাস gaseous। সেকেন্ড অপশন বলেছে
m মাইনাস গ্যাসিয়াস থেকে m প্লাস গ্যাসিয়াস। থার্ড অপশন বলেছে m প্লাস গ্যাসিয়াস থেকে m2 প্লাস গ্যাসিয়াস। ফোর্থ অপশন বলেছে m2 প্লাস গ্যাসিয়াস থেকে m3 প্লাস গ্যাসিয়াস। কোথায় ম্যাক্সিমাম এনার্জি লাগবে? দেখ এখানে রিঅ্যাক্ট্যান্টে যে যে আয়নগুলো আছে তার মধ্যে এইটা তো স্মলেস্ট, তাই না কি? কারণ এটা তো চার্জটা দেখ হাইয়েস্ট হয়ে বসে আছে, তাহলে এ যদি স্মলেস্ট হয় তাহলে ওর যে ইলেকট্রনটা সেটা মোস্ট টাইটলি হেল্ড আপ, বলছে তাহলে তো ওখান থেকে একটা ইলেকট্রন বার করে m3 প্লাসে যেতে ওখানে সবচেয়ে বেশি এনার্জি লাগবে। লাস্ট স্যার বললো অপশনটা 6:30 মানে কাজ করে সোমবার দিকে টাকা আসতে বলি শুরুতে আগে আসতে বলি। হ্যাঁ 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 আসতে পারবে কি, সেটা হচ্ছে কথা। ঠিক আছে, বামন গাছ থেকে আসে, বন্ধু আছে হবে হবে হয়ে যাবে 1 ঘন্টা টাইপে হয়ে যাবে। আমরা সাইবার বসে হয়ে গেল তো সেই হ্যাঁ যে correct order of radius is, ব্যাসার্ধের সঠিক ক্রম হলো, কারেক্ট অর্ডার অফ রেডিয়াস ইজ ব্যাসার্ধের সঠিক ক্রম হলো ti4 প্লাস লেস দেন mn7 প্লাস। ফার্স্ট অপশন। সেকেন্ডটা হচ্ছে cr6 প্লাস গ্রেটার দেন cr3 প্লাস। থার্ডেরটা হচ্ছে k প্লাস গ্রেটার দেন cl মাইনাস। ফোর্থেরটা হচ্ছে p3 প্লাস গ্রেটার দেন p5 প্লাস। এইটা কিন্তু খুবই সহজ। স্যার ওই সুমিতা স্যালারি তোলেনি তো? সুমিত বিশ্বাস বলো বলে যা হয় ভাই, পয়সা করি লাগে না। সেটা নিচে কথায় বলেছে। এইটা ঠিক আছে একমাত্র না? স্যার Second. অপশন ডিটা, ডি, ডি ডি। হ্যাঁ ডিটা হবে। তারপরেরটা লেখ যে ইন হুইচ কেস, কোন ক্ষেত্রে চেঞ্জ ইন সাইজ ইজ ম্যাক্সিমাম, আকারের পরিবর্তন সর্বাধিক ঘটে। চেঞ্জ ইন সাইজ ইজ ম্যাক্সিমাম, আকারের পরিবর্তন সর্বাধিক ঘটে। প্রথম অপশনটা এটা দিয়েছে। সেকেন্ডটা এটা দিয়েছে। আসতে তার আমি বলে রাখবো কটার মধ্যে ঢুকবে, থার্ডটা এটা দিয়েছে। সোমবার তো, তাহলে ঠিক আছে। সোমবার দিন কখন আসবেন আপনি? 12টার পরে আসবেন। ফোর্থটা এটা দিয়েছে। পরে আসবেন একদম ওই মার্কেটটা বসি ওখানে কোথায় আসবেন? একটার পরে সোমবার হ্যাঁ হ্যাঁ আপনি 1টার পরে আসবেন। এসে মানুষ সঙ্গে কথা বলবেন। ও আপনাকে মানে আমি যদি থাকি ভালো, আমি বাইরে যাবো
ভালো যদি না ফিরি তাহলে আপনি সাথে সঙ্গে দেখা করবেন, করে নিয়ে আপনি অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে গিয়ে পয়সা দেবেন। সাইজের ডিফারেন্সটা ম্যাক্সিমাম হবে, ঠিক আছে? এটা কি কোনটা বল? ফোর্থেরটা হবে? না ফোর্থেরটা না, এটা তো মাইনাস আর ও টু মাইনাস। এইটার যে সাইজ ডিফারেন্স, দেখ ও প্লাস আর ও মাইনাস এর সাইজ ডিফারেন্স আরো বেশি না? অর্ডারটা কিরম হয়? ও টু মাইনাস, যেটা ও মাইনাস ও তারপর ও প্লাস, তাহলে দেখ ও মাইনাস আর ও প্লাস এর ডিফারেন্সটাই তো সবচেয়ে বেশি হচ্ছে। বাকি যে যে কম্বিনেশন গুলো দেখ তুই, হ্যাঁ স্যার। থার্ড অপশনটা হবে। ঠিক আছে, এই অব্দি থাকলো। তোদের বোধহয় কালকে কি টেস্ট আছে, তাই তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, ওটা দিস ঠিকঠাক করে। এগুলো একটু দেখে নিবি, এমসিকিউ গুলো। তুই এমসিকিউ ঠিক করে প্র্যাকটিস না করলে হবে না, কিন্তু প্র্যাকটিস করতে হবে, টাইপ গুলোকে বুঝতে হবে, প্র্যাকটিস করার ট্রিক গুলো শিখতে হবে, তবে দেখবি আসবে। না হলে এগুলো মানে কম্পিটিটিভ হবে না আর। এই, ঠিক আছে, অফ করলাম বলো। আজকে। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। হ্যালো হলো।